আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু এসএম। আজকে আমরা পড়ব স্ট্রেস নিয়ে। তো শুরু করে দেই। তো স্ট্রেস আমরা যদি প্রশ্ন করা হয় যে স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে কি, তাহলে আমাদের অধিকাংশের উত্তর হবে যে স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। কী হবে উত্তর? যে ফোর্স পার ইউনিট এরিয়া মানে হচ্ছে স্ট্রেস যদি সিগমা দ্বারা প্রকাশ করি আমি, তাহলে ফোর্স বাই ইউনিট এরিয়া, জাস্ট এটা উত্তর দিতে পারতেছি আমরা। বাট এই উত্তরটা হয়তো সূত্র হিসেবে ঠিক আছে, বাট শুধুমাত্র বলা যে স্ট্রেস মানে হচ্ছে আমার ফোর্স পার ইউনিট এরিয়া, এটা কিন্তু পুরোপুরি সঠিক না। এখানে আরেকটু ব্যাখ্যার প্রয়োজন আছে। তো আমরা এটা একটু আজকে একটু কিছুটা বিস্তারিত জানার চেষ্টা করব। তো স্ট্রেসকে যদি আমরা দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে মোটামুটি এরকম আসবে যে একটা আসবে আমার ডিরেক্ট স্ট্রেস বা সিম্পল স্ট্রেস, অথবা এটাকে সিম্পল স্ট্রেস বলতেছি আমরা, সিম্পল স্ট্রেস। আরেকটাতে আসবে হচ্ছে আমার ডিরেক্ট না, এই ডিরেক্ট বা সিম্পল স্ট্রেসের মধ্যে আমার আসতে পারে হচ্ছে টেনশন, কম্প্রেশন, যেটাকে আমরা নর্মাল স্ট্রেস বলতেছি। আসতে পারে হচ্ছে আমার ডিরেক্ট শেয়ার স্ট্রেস। আরেকটা আসতে পারে হচ্ছে আমার বেয়ারিং স্ট্রেস। এগুলো আমরা বিস্তারিত পরে আবার জানবো, সমস্যা নেই। আরেকটা ক্যাটাগরিতে মধ্যে আসতে পারে যেটা আমার ডিরেক্ট ফোর্স থেকে আসবে না, ডিরেক্ট স্ট্রেসটা আসতেছে আমার ডিরেক্ট ফোর্স থেকে। আরেকটা ক্যাটাগরি এটা আমরা করতে পারি যেটা হচ্ছে ডিরেক্ট ফোর্স থেকে আসবে না, এখানে আসবে আমার হচ্ছে বেন্ডিং স্ট্রেস। আর আরেকটা আসতে পারে হচ্ছে আমার টরশনাল স্ট্রেস। এই দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি স্ট্রেসগুলোকে। যে একটা ক্যাটাগরিতে আমার হচ্ছে ডিরেক্ট স্ট্রেস বা সিম্পল স্ট্রেস, এটার মধ্যে থাকতেছে হচ্ছে আমার টেনশন, কম্প্রেশন, যেটাকে আমরা নর্মাল স্ট্রেস বলতেছি। আরেকটা হচ্ছে আমার ডিরেক্ট শেয়ার স্ট্রেস থাকতে পারতেছে, আরেকটা হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেস এখানে থাকতে পারতেছে। তো ডিরেক্ট স্ট্রেস ডেভেলপ করে হচ্ছে আমার ডিরেক্ট লোড থেকে, ডিরেক্ট লোড, যেটা ডিরেক্ট লোডিং, সরাসরি যেটা লোডিং হবে আমার। ওকে, ডিরেক্ট লোডিং কেমন হতে পারে? এটা হতে পারে আমার কম্প্রেশন, এটা হতে পারে আমার টেনশন, হতে পারে আমার এটা ডিরেক্ট শেয়ার ফোর্স, ডিরেক্ট শেয়ার লোড হতে পারে, বেয়ারিং ফোর্স হতে পারে। বেন্ডিং লোড থেকে বেন্ডিং স্ট্রেস, টরশনাল লোড থেকে আমার বা টর্ক থেকে আমার হতে পারে টরশনাল স্ট্রেস হতে পারে। তো এটা হচ্ছে আমার মোটামুটি স্ট্রেসকে আমরা দুভাগে ভাগ করে পড়ব। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডিরেক্ট স্ট্রেস বা সিম্পল স্ট্রেস, যেটাকে বলি, এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। যে ডিরেক্ট স্ট্রেস বা সিম্পল স্ট্রেস, ডিরেক্ট স্ট্রেস, অথবা এটাকে আমরা সিম্পল স্ট্রেসও বলতে পারি। সে যাক, তো আমরা একটা মেম্বার চিন্তা করি, যেটা ধরি এটা একটা মেম্বার আমার। ওকে, তো এখানে আমি ফোর্স দিলাম, ধরি টেনশন, আপাতত কম্প্রেশন টেনশন মোটামুটি একই জিনিস, খালি জাস্ট আলাদা হবে, মানে সূত্রের ক্ষেত্রে একই আর কি। ধরি আমরা পি ফোর্স এই পাশে দিলাম, এই পাশে পি ফোর্স দিলাম। যেহেতু আমি টেনশন ফোর্স দিচ্ছি, তো টেনশনের ক্ষেত্রে কি হয়, যদি আমি এই বডির মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নেই, ধরি একটা পয়েন্ট, এটা হলো আমি এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে আমি টেনশন বুঝবো কী করে? এটা যদি আমার ইনিশিয়াল পয়েন্টের ডিস্টেন্স হয়, এখন আমি যদি লোড অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কিছুক্ষণ পর লোড অ্যাপ্লাই করার পর এই পয়েন্টগুলোর কিন্তু আর এই জায়গায় থাকবে না। কি হবে? একটু এটা বেড়ে যাবে। আমি একদিকে চিন্তা করি বাড়াটা, শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। তো এটা হচ্ছে আমার পি লোড, এদিকেও পি লোড। তো বাড়ালো কতটুক? একটু বেড়ে গেছে। এটাকে আমরা একটু আলাদা করে দেখি। তো সেমভাবে এই পয়েন্টগুলো কিন্তু সরে যাবে। যে পয়েন্টগুলো ছিল আমার এখানে, এখন কিন্তু এটা একটু হয়তো এদিকে চলে আসবে, এটা একটু হয়তো এদিকে চলে আসবে, মানে এ পয়েন্ট এবং বি পয়েন্টটা একটু মুভ করবে। তো আমার এ পয়েন্ট বি পয়েন্ট দুটো যদি দূরে সরে যায়, স্ট্রেচ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যেটা হচ্ছে আমার টেনশন। যদি কোনো দুটো পয়েন্ট যদি আমি কল্পনা করি এবং এটা যদি দূরে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে আমার, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বলবো
টেনশন। তো আমরা সাধারণত করি কি যে এইখানে যদি আমরা ক্রস সেকশন বলি, যেটা ক্রস সেকশন হচ্ছে যদি আমি একটু বুঝাই মোটামুটি, যেটা ক্রস সেকশন এরকম, তো এরিয়া ধরলাম আমি হচ্ছে ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ, তাহলে আমরা যেটা করি সরাসরি করি, যেটার স্ট্রেস হচ্ছে আমি সরাসরি স্ট্রেস ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু এই পি বাই এ। এটা সূত্র হিসেবে ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, বাট এই ফোর্সটা আসলে মানে আমরা স্ট্রেস যেটা চিন্তা করেছি সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এই পিটা কিন্তু এক্সটার্নাল ফোর্স, কিন্তু আমরা স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু আসলে এক্সটার্নাল ফোর্স নিয়ে কনসার্ন না, এটা আমরা আরেকটা অন্য বিষয় নিয়ে কনসার্ন, যেটাকে আমরা বলছি রেজিস্টিভ ফোর্স। এটা কীভাবে ডেভেলপ হয়? আচ্ছা এখানে দেখি, এখানে একটা বিষয় খেয়াল করি যে আমার এখানে এ এবং বি পয়েন্ট যেটা ছিল এটা ধরে চলে গেছে এ বিটা সুইচ। তো যখন এইখানে স্ট্রেচ হবে, সরে যাওয়ার চেষ্টা করবে, তখন এই যে আমার ম্যাটেরিয়ালের ফাইবার আছে এরা কিন্তু এটাকে রেজিস্ট করার চেষ্টা করবে, এই ফোর্সগুলোকে রেজিস্ট করার চেষ্টা করবে, মানে যে স্ট্রেস হচ্ছে এই স্ট্রেসটাকে রেজিস্ট করার চেষ্টা করবে হচ্ছে এখানকার ফাইবারের ফোর্সটা, তাহলে এখানে একটা রেজিস্টিভ ফোর্স ডেভেলপ করবে এবং এটা কিন্তু পুরো ফাইবার বরাবর ডিস্ট্রিবিউট থাকবে। রেজিস্টিভ ফোর্স আমি একটু এখানে একটা ক্রস সেকশন চিন্তা করি, তাহলে কিন্তু এটা একটা পুরো এই বরাবর একটা মানে ডিস্ট্রিবিউটেডভাবে এই ফোর্সটা থাকবে, যেটা আমরা এর আগের দিন পড়েছি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে। তো ওরকম এই রেজিস্টিভ ফোর্সটা ডিস্ট্রিবিউটেড থাকবে, যেখানে আমরা এখানে হয়তো অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে একটা অনেকটা পয়েন্ট লোডের মতো, বাট আমার কিন্তু রেজিস্টিভ ফোর্সটা পুরো ফাইবারগুলোর মানে সবগুলো ফাইবার এটাতে কিন্তু কন্ট্রিবিউট করবে, মানে একটা ডিস্ট্রিবিউটেডভাবে হবে। তো এটা আমরা একটু দেখার জন্য এখানে একটু সেকশন করি, একটা সেকশন করি যে এই পাশে এইটুকু একটা সেকশন, এটা একটা সেকশন করলাম, এটা হচ্ছে আমার পি ফোর্স এদিকে। এখন আমরা জানি যে এখানে যেহেতু আমার এখানে কোনো মোশন হচ্ছে না, তার মানে কি এখানে অবশ্যই আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো, স্ট্যাটিক্সে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো সেটা স্যাটিসফাই করবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে আমার আর ডেল এফ ইজ ইকুয়াল টু জিরো, যে কোনো ডিরেকশনে হতে পারে, এটা হতে পারে যদি আমার এক্স ডিরেকশনও জিরো হবে, ইভেন সরি ডেল না সামেশন, এটা ওয়াই ডিরেকশনে কিন্তু জিরো হবে যদি 2 ডাইমেনশনাল হয়। 3 ডাইমেনশনাল হচ্ছে এক্স জেডটাও কিন্তু জিরো হবে। সেমভাবে আমার কিন্তু মোমেন্টের সামেশন যেটা, এটাও কিন্তু জিরো হবে, যেহেতু কোনো এখানে রোটেশন হচ্ছে না বা কোনো এখানে বেন্ডিং হচ্ছে না। তার মানে আমার এই ক্ষেত্রেও কিন্তু যে আমি এখানে যে আমি একটা সেকশন করলাম, এই সেকশনের এইটুক পার্ট আমি চিন্তা করি, এই পার্টেও কিন্তু আমার এই স্ট্যাটিক্সে মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা আমার স্যাটিসফাই করতে হবে। তাহলে স্যাটিসফাই করতে হলে অবশ্যই এখানে আমার একটা ফোর্স দরকার, ধরি সে হচ্ছে এটা আমার এফ, আচ্ছা এগুলো একটু আমরা মিশিয়ে দিই, আচ্ছা ধরি এটা এফ। এখন এই এফ এর ভ্যালুটা কত? এই এফটা কিন্তু আসলে এটা কিন্তু এই যে এফটা হচ্ছে এটা কিন্তু একটা রেজিস্টিভ ফোর্স, এই যে আমার ফাইবার এখানে কেটে দিলাম, এই ফাইবারগুলো কিন্তু এই ফোর্সটা আমাকে দিচ্ছে, আর পিটা হচ্ছে আমার অ্যাপ্লাইড লোড, ঠিক আছে। তো এফটা যদি আমরা এখানে ইকুইলিব্রিয়াম সূত্রটা অ্যাপ্লাই করি, সেটা তাহলে কী হবে? ডেল এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে, যেহেতু আমার শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা আছে, ওয়াই অক্ষ বরাবর নাই। তো এখান থেকে কি আসবে দেখি, যে আমি যদি পিটা হচ্ছে লেফট দিকে, এ হচ্ছে রাইট দিকে, তাহলে এফ হচ্ছে পজিটিভ মাইনাস পি ইজ ইকুয়াল টু কি জিরো, মানে হচ্ছে আমার এফ ইজ ইকুয়াল টু আসলে পি। তো এখানে মজার ব্যাপার যে আমার যে এফ যে রেজিস্টিভ ফোর্স, এটা আমার অ্যাপ্লাইড লোডের সমান হচ্ছে। এই জন্যই কিন্তু আমরা এইখানে সরাসরি রেজিস্টিভ ফোর্সের জায়গায় আমরা জাস্ট আমাদের অ্যাপ্লাইড লোডটা বসাই দিই। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে এই পাশে যেটুকু পাইলাম সেম জিনিসটা কিন্তু এই পাশের জন্য পাবো, এই পোর্শনের জন্য পাবো। চলে আমরা আবার এই পোর্শনটা কি ড্র করি, তো দেখবো যে একেবারে সেম জিনিস এখানে হচ্ছে। তো এখানে যদি এই পার্টটা নিই আমরা, এই পার্টটাতে কী ছিল? এদিকে একটা পি ফোর্স ছিল, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই এখানে একটা এফ থাকতে হবে। হ্যাঁ, তো আবার যদি আমরা ওই ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করি তখন কিন্তু কি এফ ইজ ইকুয়াল টু পি পাবো। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি যতই সেকশন করতেছি না কেন, সেকশন মেথডে সেকশন করতেছি না কেন, তবুও কিন্তু এটা আলটিমেটলি টেনশনেই থাকতেছে। মানে একটা যদি মেম্বার টেনশনে থাকে, সেটা যদি আমি সেকশন করি তবুও কিন্তু আলটিমেটলি টেনশনেই থাকবে।
দেখতেছি আমার দুই দিকে দুইটা ফোর্স। এর আগেও যখন একটা আমরা সেকশন করছিলাম তখন কি একটা এদিকে ছিল ফোর্স, এই সেকশনের জন্য কিন্তু এখানেও কিন্তু টেনশনই ছিল। তো এটা হচ্ছে আমার এই ইয়াটার ব্যাখ্যা আর কি। তো এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমার হচ্ছে যে রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া, এটা হচ্ছে কিন্তু আমার স্ট্রেসের ডেফিনেশন। তো স্ট্রেস হচ্ছে কি, স্ট্রেস মানে হচ্ছে আমি এখন থেকে যদি আমরা বলি তাহলে হচ্ছে রেজিস্টিভ ফোর্স, আর দিলাম আমি ফোর্স বা লোড যেটি বলি না কেন পার ইউনিট এরিয়া। এটা রেজিস্টিভ ফোর্স কে দিবে, এই যে মেম্বার আছে মেম্বারটার ফাইবারটা দিবে রেজিস্টিভ ফোর্সটা। আবার বলছিলাম যে এটা কিন্তু আমার এই রেজিস্টিভ ফোর্স ডিস্ট্রিবিউটেড থাকে, মানে একেবারে জাস্ট এখান থেকে এইখানে ফাইবারগুলো শুধুমাত্র দিবে ফোর্স এরকম কিন্তু না, পুরো যে ফাইবারগুলো আছে এর ভিতরে সবগুলো ফাইবার কিন্তু এটা রেজিস্ট করবে। তার মানে হচ্ছে যে আমার এই যে সিগমা আমি বলতেছি, এই সিগমা কিন্তু আমার পুরো এই ক্রস সেকশন বরাবর ডিস্ট্রিবিউটেড থাকবে। এটা যদি আমরা আরেকটা চিত্র ড্র করি, আচ্ছা এটা একটু মিশে, সেটা হচ্ছে বিষয়টা এমন হবে, মানে আমার সিগমাটা পুরো ক্রস সেকশন বরাবর কনস্ট্যান্ট নাও হতে পারে, এরকম হতে পারে, এটা এরকম হতে পারে যে সিগমাটা কম বেশি হতে পারে। আবার এটা সবসময় শেপ এরকম হবে এমনও না, অন্যরকম হতে পারে। মানে এটা রেজিস্টিভ ফোর্সটা কেমন হবে সেরকম শেপটা বলতেছি। এটা হলো আসল, এখান থেকে মূল থেকে মানে হচ্ছে যে এখানে হয়তো রেজিস্টিভ ফোর্স অনেক কম থাকতে পারে, মিডিলে অনেক বেশি থাকতে পারে। আবার এটা এরকমও শেপও হতে পারে, এরকম শেপও হতে পারে। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে আমার রেজিস্টিভ ফোর্স যেটা হচ্ছে বা রেজিস্টিভ ফোর্সের জন্য যে আমার স্ট্রেসটা ডেভেলপ করতেছে, এই স্ট্রেসটা কিন্তু পুরো আমার ক্রস সেকশন মানে বরাবর সেম না, এটা কিন্তু ভ্যারি করতেছে, মানে এটা একটা ভ্যারিয়েবল হচ্ছে। এখন এটাকে যদি আমি একটা ক্রস সেকশন চিন্তা করি, যে একটা ক্রস সেকশন আমি ধরলাম এটা একটা ক্রস সেকশন, আচ্ছা। তো এখানকার একটা স্মল এরিয়া যেখানে আমার ভ্যারি করতেছে না, আমাদের যে ক্যালকুলাসের যে আমাদের কনসেপ্ট, তো স্মল এরিয়াতে ধরলাম যে আমার এখানে হচ্ছে ডেল এফ রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে। এদিকে ধরি আমরা পি লোড দিয়েছিলাম প্রথমে, যেটা ওইটি থাকলো। আর এই যে আমার স্মল একটা এরিয়া চিন্তা করলাম, এটার ভ্যালু হচ্ছে আমার ডেল এ, ঠিক আছে। এখন যদি আমি এখানে স্ট্রেসের ফর্মুলা লিখি তাহলে কি হবে, স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডেল এফ আর হচ্ছে ডেল এ ডিভাইড বাই ফোর্স পার ইউনিট এরিয়া। কিন্তু এখানে যেটা আমরা স্মল খুবই, সো এখানে একটা লিমিট চলে আসবে আমাদের। লিমিট কি আসবে, যে আমার হচ্ছে লিমিট ডেল এ টেন্স টু 0 ডেল এফ বাই ডেল এ। ওকে, তো এটা আমরা জানি যে আমার ক্যালকুলাসের আমাদের যে আমাদের কনসেপ্ট সেখান থেকে জানি যে এখানে আমরা লিখতে পারি সিগমা ইজ ইকুয়াল টু ডিএফ ডিএডিএফ, ঠিক আছে, লিখতে পারি। তো এটা কিন্তু হচ্ছে আমার যে একেবারে প্রতিটা পয়েন্টে 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 স্মল এরিয়াতে এভাবে স্ট্রেস ডেভেলপ হচ্ছে। মানে এক কথায় এই স্ট্রেসটা কিন্তু যেহেতু এফটা সব জায়গায় সমান হচ্ছে না, তার মানে এই স্ট্রেসটা কিন্তু এই যে আমার যে প্রতিটা পয়েন্টে মানে প্রতিটা ছোট ছোট সেগমেন্টের যে আমার স্ট্রেস, এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা কনস্ট্যান্ট হচ্ছে না, কনস্ট্যান্ট হচ্ছে না। তো এখন এটা তো এভাবে ছেড়ে দেওয়া যায় না, যেটা যদি ভ্যারি করতে থাকে তাহলে তো আমার ক্যালকুলেশন করাটা খুব জটিল হয়ে যাবে। তো এটাকে সহজ করার জন্য আমরা একটু অন্যরকম অ্যাপ্রোচ করতে পারি, সেটা হচ্ছে ডেল এফ চিন্তা করি। ডেল এফ কী হবে, সিগমা ডেল এ সরি ডিএ। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই দুই পাশে, তাই ইন্টিগ্রেশন করলে কি হবে দেখি যে আমরা এটা ইন্টিগ্রেশন করলে কিন্তু এখানটা আমরা যে ফোর্স ছিল এর আগের চিত্রটা যেটা ছিল, যে পাশে একটা এফ ছিল, আমাদের পুরোটা মিলে কিছু একটা এফ ছিল। তাহলে আমি এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো, যেহেতু আমার সিগমাটা কনস্ট্যান্ট না, তাহলে কিন্তু এটা সিগমাটাকে বাইরে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারতেছি না। তো ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে এফ, এফ ইজিক্যাল টু কি পি, আমরা আগে এটা দেখছি। তাহলে এখানে হচ্ছে আমার সিগমা ডেল এ। এখন আমরা করব কি, এখানে একটা অ্যাভারেজ স্ট্রেস ধরে নেব। তো অ্যাভারেজ স্ট্রেস, অ্যাভারেজ তো আমরা সম্পর্কে জানি যে এটা যেহেতু কম বেশি আছে, এটা অ্যাভারেজ একটা ধরে নেব আমরা। তো সিগমা অ্যাভারেজ ধরে নেব।
তো অ্যাভারেজ মানে হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো কিছু একটা অ্যাভারেজ কনস্ট্যান্ট হয়। তো তখন কিন্তু আমরা এটাকে বাইরে আনতে পারতেছি, সিগমা ধরি এটা অ্যাভারেজ, এখানে ডিএ। তো আমরা যদি এখানে পুরো ডিএ থেকে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে পুরো এই যে ক্রস সেকশন এরিয়াটা সেটা পাবো। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে সিগমা এভারেজ এ, এটা হচ্ছে আমার কি লোড এফ আবার পি। তো এখান থেকে আমি সিগমা অ্যাভারেজ লিখি তাহলে কি আসবে, পি বাই এরিয়া। তো এটা হচ্ছে আমরা যে সূত্র লিখি আলটিমেটলি আসলে এটা কিন্তু স্ট্রেস, অ্যাভারেজ স্ট্রেসের সূত্র, যে সিগমা ইজ ইকুয়াল টু এফ বাই এ অথবা পি বাই এ যাই লিখি না কেন, এটা কিন্তু আসলে আমার অ্যাভারেজ স্ট্রেসের সূত্র। তো আলটিমেটলি আমরা সহজভাবে লিখি সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ। তো আমরা হয়তো বুঝলাম যে আসলে আমরা যে জাস্ট খালি বলে দেই যে স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, বিষয়টা কিন্তু ঠিক এত সহজ না। মানে আসলে স্ট্রেস কিন্তু হচ্ছে আমার রেজিস্টিভ, ইন্টারনাল যে রেজিস্টিভ ফোর্স এখানে ডেভেলপ হচ্ছে মেম্বারের মধ্যে, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া কতটুকু হচ্ছে সেটাই হচ্ছে আমার স্ট্রেস। আশা করি ক্লিয়ার হয়েছে।